ফিডব্যাক দেই, সবাই আমার কথা শুনতে পাচ্ছি কিনা? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছি? হ্যাঁ, তো ফিডব্যাক দিতে হবে, এরকম মানে ঘুমালে তো হবে না। আচ্ছা, তো আমরা পাওয়ার সিস্টেমের অলরেডি 3টা পার্ট শেষ হয়ে গেছে। পাওয়ার সিস্টেমের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন শেষ, তারপরে জেনারেশনও শেষ, প্রোটেকশনও শেষ। এখন পাওয়ার সিস্টেমে আমরা লাস্ট পার্ট করব। পাওয়ার সিস্টেমের লাস্ট পার্ট হচ্ছে আমরা ধরেছি লাস্ট পার্ট হিসেবে কি ফল্ট অ্যানালাইসিস। আমরা লাস্ট পার্ট হিসেবে কি করতেছি? ফল্ট অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে? আজকে ফল্ট অ্যানালাইসিসের প্রথম ক্লাস, পাওয়ার সিস্টেমের লাস্ট পার্টের প্রথম ক্লাস এভাবে বলতে পারি। তো আমরা করব হচ্ছে ফল্ট অ্যানালাইসিস। এই যে ফল্ট অ্যানালাইসিস যে করব, ফল্ট জিনিসটা কি এটা আগে আমাদের জানতে হবে, তাই না? তারপরে ফল্ট কত প্রকার কি কি, তারপরে ফল্ট কিভাবে নির্ণয় করে সেগুলোতে যাব। এখন ফল্ট কাকে বলে? ফল্ট বলতে তো অবশ্যই বৈদ্যুতিক ফল্ট, এটা তো অন্য ফল্ট না। এটা কিন্তু আমরা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বলেছি ফল্ট কাকে বলে। আন্ডারগ্রাউন্ড কেবল ফল্ট করছিলাম না, সেখানে তো অনেক কথাই বলেছি ফল্ট কাকে বলে, কত প্রকার কি কি, ঠিক আছে? কিভাবে ফল্ট চেক করে, কোথায় ফল্ট হয়েছে, এটা কিভাবে চেক করব, কি ধরনের ফল্ট হয়েছে, এটা কিভাবে চেক করব, এগুলো আন্ডারগ্রাউন্ড কেবল দেখছি, ঠিক আছে? সেখানে ছিল আন্ডারগ্রাউন্ড কেবল ফল্ট, আর এখানে হচ্ছে কি ওভারহেড লাইন ফল্ট। এটা কি ওভারহেড ফল্ট। আচ্ছা দেখো, ফল্টের সংজ্ঞা ওখানে যায়, এখানে তাই ফল্ট কাকে বলে? যে কোনো একটা বৈদ্যুতিক সার্কিটে যে অবস্থার জন্য সার্কিট জুড়ে অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হয়, কোনো একটা বৈদ্যুতিক সার্কিটে যে অবস্থার জন্য সার্কিট জুড়ে কি অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হয়, তাকেই বলে কি ফল্ট, বা সার্কিটের সেই অবস্থাকে বলে কি ফল্ট, ঠিক আছে? বা ত্রুটি। তোমরা একটু দেখে নিই আসলে কি অবস্থা। দেখেন প্রথমত ডিসি দিয়ে বাইসি দিয়ে ধরলাম এসি। আচ্ছা, এখানে একটা কি আছে? রেজিস্ট্যান্স। এখানে একটা কি রেজিস্ট্যান্স, আমি রেজিস্ট্যান্স দিয়ে দেখাই, তাহলে হিসাব সুবিধা হবে, মুখে মুখে করা যাবে। মার্কারটা চেঞ্জ করে নিই। আচ্ছা, তো ধরি সবাই এটা হচ্ছে 3, এটা 2, এটা তো কালি কম, এটা 3, এটা 2, এটা তো আরো 3, এটা 3, এটা 2, আর এটা ধরি 5। এটা ধরি কত? 5। তো আমাদের যে ভোল্টেজটা, ধরি ভোল্টেজটা কত? 100 ভোল্টেজ। ধরি ভোল্টেজটা কত? 100 ভোল্টেজ। আচ্ছা, এখন 5 ওহম মানে লোড কত? 5 ওহম। এটা 2 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স 2 ওহম। এটা নরমাল সার্কিট। তো এই সার্কিটের কারেন্টটা কত? এই সার্কিটের কারেন্ট নরমাল কারেন্ট। কারেন্ট মানে কি? মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স, তাই না? আচ্ছা, তাহলে কত হচ্ছে আমাদের? 10 অ্যাম্পিয়ার, তাই না? কত অ্যাম্পিয়ার হচ্ছে? 10। উপরে 100, নিচে 3 দিয়ে 5, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন যদি বলে সার্কিটে কি হচ্ছে? ফল্ট হয়েছে। কি ধরনের ফল্ট দেখি? এটা নরমাল সার্কিটে আমরা কি কারেন্ট পেলাম? 10 অ্যাম্পিয়ার। এটা নরমাল সার্কিট। ধরি প্রথমে ফল্ট বলতে কিরকম ফল্ট দেখি দেখো সবাই। সার্কিটটা এমন ছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা এমন দিলাম। তাহলে এটা হচ্ছে কত? 100, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত? 5। আচ্ছা, ধরলাম আমাদের এই যে তারটা বা এই যে ওয়্যারটা, এই ওয়্যারটা কোথায় লেগে গেছে? এই যে এই ওয়্যারে লেগে গেছে, দেখুন শর্ট সার্কিট হয়ে গেছে, ঠিক আছে? পজিটিভ মেইন এবং নেগেটিভ মেইন কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে। পজিটিভ মেইন এবং নেগেটিভ মেইন কি হয়ে গেছে? শর্ট হয়ে গেছে, তাই না? তার মানে শর্ট সার্কিট ফল্ট হয়েছে। তার মানে কি? শর্ট সার্কিট ফল্ট হয়েছে। তাহলে এখন কিভাবে সার্কিটটা নিরূপণ করা যাবে? প্রথমত দেখো টোটাল রেজিস্ট্যান্স কিভাবে আসবে? টোটাল রেজিস্ট্যান্স এই সাইডে তো কারেন্ট যাবে না, যেহেতু সোর্স এটা, তাহলে সোর্স কি? আমরা জানি কারেন্ট সবসময় কি শর্ট পথ অবলম্বন করে। কারেন্ট সবসময় কি সহজ পথ অবলম্বন করে, শর্ট না সহজ পথ। তো কারেন্ট এইদিকে যেতে গিয়ে দেখবে এদিকে বাধা আছে, বাট এই কারণ দিয়ে যাইতে গেলে দেখবে কোনো বাধা প্রাপ্ত সে হচ্ছে না। তার মানে অবশ্যই সে কারেন্টটা সোর্সের কারেন্ট এইদিকে যাবে, এইদিকে যাবে না। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে? শুধু 3, একটু বাদ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই অবস্থায় আমাদের কারেন্ট কি? যেহেতু শর্ট হয়ে গেল, শর্ট সার্কিট কারেন্ট বলি। কত কারেন্ট? যে 100 ভাগ কত? 3, তার মানে কত? 33 পয়েন্ট কত? 33 অ্যাম্পিয়ার। 33 পয়েন্ট কত? 33 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি? শর্ট সার্কিট কারেন্ট, মানে ফল্ট অবস্থায় কারেন্ট। তাহলে দেখো কি অবস্থা? সার্কিটের নরমাল অবস্থায় কারেন্ট কত? 10। তো এখন কারেন্ট কত হচ্ছে? 33.33। তাহলে এই যে 33.33 যে অবস্থার জন্য প্রভাবিত হচ্ছে, সেই অবস্থাকে কি বলে? ফল্ট অবস্থা। মানে এই অবস্থায় সার্কিট কি বলবো? সার্কিট কি হয়েছে? সার্কিটে ফল্ট সংঘটিত হয়েছে। এটা কি? সার্কিটে ফল্ট সংঘটিত হয়েছে। আবার আমরা এইভাবে বলতে পারি যে দেখো সবাই, ফল্ট শুধু শর্ট সার্কিট দিয়ে হবে ব্যাপারটা এমন না। ফল্টের প্রকার হতে গেলে আমরা আরো ক্লিয়ার হবো। আপাতত জাস্ট একটু বেসিক কথা বলতেছি, ঠিক আছে? ধরো কোনো ক্রমে সার্কিট ওপেন হয়ে গেছে। সার্কিট কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তো এটা কত? 3, এটা 2, এটা 5, এটা হচ্ছে কত? 100 ভোল্টেজ। এই অবস্থায় কারেন্ট কত? এই অবস্থা হচ্ছে মোড ভোল্টেজ ভাগ মোড ইম্পিডেন্স। ইম্পিডেন্স কত? অসীম। ইম্পিডেন্স কত? অসীম। এর ইম্পিডেন্সটা কি? অসীম। যেহেতু এখানে ওপেন সার্কিট, তার মানে কারেন্টটা কি? অ্যাপ্রক্সিমেটলি কি? শূন্য। কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি কি এখানে? শূন্য, তাই না? যেহেতু ইম্পিডেন্স অসীম, তাহলে কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি এখানে কি? শূন্য, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে দেখো সার্কিটের স্বাভাবিক কারেন্ট কত ছিল? সার্কিটের স্বাভাবিক কারেন্ট ছিল 10 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন এই যে এই ধরনের ফল্ট হওয়ার ফলে, একটা শর্ট সার্কিট ফল্ট হওয়ার ফলে সার্কিটে কত কারেন্ট হচ্ছে? 33। ওপেন হওয়ার ফলে সার্কিটের কারেন্ট হচ্ছে কত? 0। দেখো এটা স্বাভাবিক কারেন্ট 10, আর ফল্ট কারেন্ট একবার 33, একবার কত? শূন্য। তার মানে এটা কি অস্বাভাবিক কারেন্ট না? বা অস্বাভাবিক অবস্থা না সার্কিটে? তো অস্বাভাবিক অবস্থায় অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হচ্ছে, তার মানে কি ফল্ট কারেন্ট। তো আমরা সেই সংজ্ঞাটা আবার দেখে যাই। সংজ্ঞা কাকে বলে? ফল্ট কাকে বলে? যে সার্কিটের কোনো বৈদ্যুতিক সার্কিটের যে অবস্থার জন্য সার্কিটে অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হয়, বৈদ্যুতিক সার্কিটের যে অবস্থার জন্য সার্কিট জুড়ে অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হয়, তাকে কি বলে? ফল্ট কারেন্ট। তো 10 এর তুলনায় 33 অবশ্যই অস্বাভাবিক, আবার 10 এর তুলনায় 0 অ্যাম্পিয়ার এটাও কি অস্বাভাবিক। তার মানে শর্ট সার্কিট হলো সেটা ফল্ট, সার্কিট শর্ট হয়ে গেল সেটা ফল্ট, সার্কিট ওপেন হয়ে গেল সেটা কি বলবো? আমরা ফল্ট বলবো। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি ফল্ট দুইটা আসতে পারে, ওপেন সার্কিট ফল্ট আবার কি শর্ট সার্কিট ফল্ট। ওপেন সার্কিট ফল্ট একটা কি? শর্ট সার্কিট ফল্ট। এখান থেকে বোঝা যাচ্ছে। আরো ডিপলি যাবো। আপাতত ফল্ট সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে কিনা দেখো। আমি আবার বলি, সাধারণ অবস্থায় কারেন্ট যা প্রভাবিত হবে, ফল্ট অবস্থায় তার থেকে কি বেশি কারেন্ট প্রভাবিত হবে যদি শর্ট সার্কিট হয়। আর যদি ওপেন সার্কিট হয় তাহলে কত হবে? 0 কারেন্ট প্রভাবিত হবে, অ্যাপ্রক্সিমেটলি 0। এবং কোথায় ওপেন হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আমরা 0 বলবো না, আমরা বলবো অস্বাভাবিক কারেন্ট। যখন সার্কিট শর্ট হয়ে যাবে, যখন ফল্ট হবে, যখন ফল্ট হবে তখন স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক কারেন্ট প্রভাবিত হতে পারে, সেটা 0 হতে পারে, বা তার থেকে বেশি, খুব বেশি, বা তার থেকে খুব কম হতে পারে। আচ্ছা, তো বলো এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ফল্ট কাকে বলে? এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ওকে। তো আমরা ফল্ট কাকে বলে এটা বুঝতে পেরেছি একদম নরমাল সার্কিট থেকে, ঠিক আছে? এখন আসো ফল্ট কত প্রকার। ফল্ট কাকে বলে এটা আমরা বুঝতে পেরেছি, এখন দেখবো ফল্টটা কত প্রকার। এগুলো তোমরা কিন্তু ডিসি সার্কিট, এই সার্কিটও করছো সেম টাইম, ঠিক আছে? ওটাকেই ফল্ট বলে। আচ্ছা, ঠিক আছে। এখন ফল্ট হচ্ছে কত প্রকার? তোমরা কি বলতে পারবা যে ফল্ট কত প্রকার? কত প্রকার? কি কি বলো তো? হইলো না, ফল্ট তো দুই প্রকার, ঠিক আছে? বাট সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল না। ফল্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিরিজ ফল্ট আর শান্ট ফল্ট। একটা হচ্ছে কি সিরিজ ফল্ট, একটা শান্ট ফল্ট। সিরিজ অথবা একে ওপেন সার্কিট ফল্ট বলে। কেন ওপেন সার্কিট বলে সেটা বলবো, সমস্যা নেই। সিরিজ ফল্ট অথবা কি ওপেন সার্কিট ফল্ট।
ফল্ট হচ্ছে দুই প্রকার, একটা সিরিজ ফল্ট, একটা কি ওপেন সার্কিট ফল্ট, একটা সিরিজ ফল্ট, একটা কি শান্ট ফল্ট। আচ্ছা, আগে সিরিজ ফল্টে আসি। সিরিজ ফল্ট হচ্ছে তোমার আবার কয়েক প্রকার, ঠিক আছে, প্রায় তিন প্রকার বা দুই প্রকার, কিছু বইতে দুই প্রকার, কিছু বইতে তিন প্রকার। কিরকম সিরিজ ওপেন সার্কিট। তো আমরা ফল্ট যখন করবো, ফল্ট বিষয়টা হচ্ছে আমরা থ্রি ফেজ ইউজ করি। ফল্ট যে বিষয়টা থ্রি ফেজ আমরা ম্যাক্সিমাম ইউজ করি। তাহলে থ্রি ফেজ মানে কি, ফেজ কয়টা, তিনটা, ফেজ কয়টা, তিনটা। তাহলে যদি একটা ফেজ ওপেন হয় তাহলে ওয়ান ওপেন কন্ডাক্টর ফল্ট বলবো। যদি দুইটা ফেজ ওপেন হয়ে যাবে, দুইটা লাইন ওপেন হয় তখন বলবো টু ওপেন কন্ডাক্টর ফল্ট। যখন তিনটা ফেজ হয়ে যাবে তখন কি বলবো, থ্রি ওপেন কন্ডাক্টর ফল্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সিরিজ ফল্ট তিন প্রকার, যে ওয়ান ওপেন কন্ডাক্টর, ওয়ান ওপেন কন্ডাক্টর, দ্বিতীয় নম্বর বলতে পারি টু ওপেন কন্ডাক্টর, তৃতীয় নম্বর বলতে পারি থ্রি ওপেন কন্ডাক্টর। থ্রি ওপেন কি কন্ডাক্টর, তাহলে সিরিজ ফল্ট বা ওপেন সার্কিট ফল্ট, ঠিক আছে। সিরিজ ফল্ট, ঠিক আছে। ওপেন সার্কিট ফল্ট কেন বলে, এই যে সিরিজে ওপেন হয়ে যাচ্ছে, এটা কি ওপেন হয়ে যাচ্ছে না, তাই এটাকে ওপন সার্কিট ফল্ট বলে, ঠিক আছে। সিরিজ ফল্ট কেন, সিরিজ ফল্ট বলতে এই ওপেনটা কোথায় হচ্ছে, সিরিজ হচ্ছে না, এই জন্য এটাকে সিরিজ, এটাকে কি ওপেন সার্কিট ফল্ট বলে। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে এই যে সিরিজ ফল্ট দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা শান্ট ফল্ট। ফল্ট প্রধানত দুই প্রকার, একটা সিরিজ ফল্ট, এটা কি শান্ট ফল্ট। এটা হচ্ছে আমাদের কি শান্ট ফল্ট। আচ্ছা, এটা কি আমাদের শান্ট ফল্ট। হ্যাঁ, তো শান্ট ফল্ট তোমার আবার দুই প্রকার। শান্ট ফল্ট এটা আবার কি দুই প্রকার। এটার প্রথম, এটা কিভাবে মার্ক করি, আচ্ছা এ দিয়ে মার্ক করি। হ্যাঁ, প্রথমটা যেটা সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। প্রথমটা যেটা সেটা কি সিমেট্রিক্যাল ফল্ট। তো সিমেট্রিক্যাল ফল্ট মানে কি লাইন টু লাইন ফল্ট এবং লাইন টু লাইন টু কি গ্রাউন্ড ফল্ট। অর্থাৎ তিনটা লাইন যদি একত্রে শর্ট হয়ে যায় সেটাকে সিমেট্রিক্যাল ফল্ট বলে। আবার তিনটা লাইন একত্রে শর্ট, মানে দেখো এই যে একটা লাইন, একটা লাইন, একটা লাইন, দুটো লাইন, তিনটা, এটা আর, এটা ওয়াই, এটা কি বি, তিনটা যদি একত্রে শর্ট হয়ে যায় সেটাকে বলে কি ট্রিপল লাইন ফল্ট। আবার তিনটা একত্রে যদি গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় তাহলে সেটাকে বলে ট্রিপল এ লাইন ফল্ট, ঠিক আছে, ট্রিপল লাইন টু কি গ্রাউন্ড ফল্ট। তাহলে কি আসলে শান্ট ফল্ট কত প্রকার, দুই প্রকার, সিমেট্রিক্যাল একটা আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল প্রকার দুইটা, ট্রিপল লাইন টু কি গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, আনসিমেট্রিক্যাল কি আবার, আচ্ছা এখানে সামান্য একটু কথা বলে নেই। আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট কখন হবে, সিমেট্রিক্যাল ফল্ট তখন হবে কি ব্যালেন্স কন্ডিশন আছে। সিমেট্রিক্যাল শুধু কি ব্যালেন্স কন্ডিশন হবে, ঠিক আছে। সিমেট্রিক্যাল ফর্ম সার্কিট যখন ব্যালেন্স তখনই হবে শুধু কি সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে। তার মানে এটা ব্যালেন্স কন্ডিশন এক্সিস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স কন্ডিশন কি করবে, এক্সিস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এবং ইউজ অনলি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট এক্সিস্ট, ঠিক আছে। ইউজ অনলি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট, ইউজ অনলি পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট। তার মানে সিমেট্রিক্যাল ফল্ট মানে ব্যালেন্স ফল্ট, এখানে শুধু পজিটিভ সিকোয়েন্সই কাউন্ট হবে। তো এই সিকোয়েন্স আবার কি, এই আমরা একটু জেনেছি, কোথায় জেনেছি, পলিফেজে, এটা আবার পরে দেখবো যখন আনব্যালেন্স যাবো, ঠিক আছে। এখন জাস্ট এটা নোট করে রাখবো যে সিমেট্রিক্যাল ফল্ট মানে ব্যালেন্স ফল্ট। এই অবস্থায় শুধু পজিটিভ সিকোয়েন্স কাউন্ট হবে, আর কোনো সিকোয়েন্স কাউন্ট হবে না। এবং কেন পজিটিভ সিকোয়েন্স কাউন্ট হচ্ছে এটা আমরা ধীরে ধীরে সব বুঝে যাবো, ঠিক আছে। সামনে এই টপিকও আছে, সমস্যা নাই। আচ্ছা, দ্বিতীয় নম্বরটা যেটা সেটা কি আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট, আনসিমেট্রিক্যাল ফল্ট কয় প্রকার, আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে আবার তোমার দুই প্রকার। এটা হচ্ছে দুই প্রকার, আনসিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে তিন প্রকার। আচ্ছা, আনসিমেট্রিক্যাল ফল্ট কয় তিন প্রকার, লাইন টু লাইন ফল্ট, সরি লাইন টু লাইন হবে, লাইন টু গ্রাউন্ড ফল্ট দুই নম্বর, লাইন টু লাইন ফল্ট তিন নম্বর, লাইন টু কি গ্রাউন্ড ফল্ট। তো লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে কি, দেখো লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে এই যে লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে আমি এখানে দেখাই, সমস্যা নেই, লাইন না এখানে জায়গা কম, এখানে দেখো লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে দেখো লাইন একটা দুইটা তিনটা, তোমরা পরে উঠে নিবা, লাইন টু গ্রাউন্ড ফলের চিত্রে উঠে নিবা, একটা দুইটা তিনটা, তাই না। এই তিনটার মধ্যে যে কোনো একটা ফেজ যদি গ্রাউন্ডের সংস্পর্শে চলে আসে তখন সেই ফলটাকে লাইন টু কি বলে, গ্রাউন্ড ফল, ঠিক আছে। আচ্ছা, এবার আসো কি লাইন টু লাইন ফল। লাইন টু লাইন ফল মানে তিনটি ফেজের যে কোনো দুটির মধ্যে যদি সংস্পর্শে চলে আসে, তিনটি ফেজের মধ্যে যে কোনো দুটি ফেজ যদি নিজেদের সংস্পর্শে চলে আসে, তিনটি ফেজের মধ্যে যে কোনো দুটি ফেজ, ওয়াই বি হতে পারে আর ওয়াই হতে পারে, যে কোনো দুটি যদি নিজেদের মধ্যে সংস্পর্শে চলে আসে তবে যে ফলটা তাকে বলে লাইন টু লাইন ফল। মানে দুটি লাইন যদি একসাথে শর্ট হয়ে যায় তখন তাকে বলবে লাইন টু লাইন ফল। ওকে, এবার আসো লাইন টু গ্রাউন্ড ফল। তো লাইন টু এই যে গ্রাউন্ড, নাম দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে যে দুটি লাইন থাকবে তার সাথে কি থাকবে, গ্রাউন্ড। এই যে দুটি লাইন তার সাথে কি গ্রাউন্ড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট কি আনব্যালেন্স কন্ডিশন আসবে। আনসিমেট্রিক্যাল ফল্ট কোন কন্ডিশন হবে, যখন হোয়েন সিস্টেম উইল বি কি আনব্যালেন্স, হোয়েন সিস্টেম উইল বি আনব্যালেন্স তখন কি আনসিমেট্রিক্যাল ফল্ট হবে। একদম সিম্পল কথা লিখে দিচ্ছি এখানে, জায়গা নাই, হোয়েন সিস্টেম উইল বি আনব্যালেন্স, তার মানে আনব্যালেন্সেই শুধু এই ফলটা ঘটবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা ফল্টের প্রকারভেদ করলাম, আমি আরেকটু রিপিট করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফল কাকে বলে, ফল কাকে বলে, যে কোনো সার্কিটে, কোনো বৈদ্যুতিক সার্কিটে যে অবস্থার জন্য সার্কিট জুড়ে অস্বাভাবিক কারেন্ট প্রবাহিত হয় তাকে কি বলে, ফল বলে। তো ফল কত প্রকার, দুই প্রকার, একটা সিরিজ ফল, একটা কি শান্ট ফল, ঠিক আছে। একটা সিরিজ ফল, একটা কি শান্ট ফল। তো সিরিজ ফল আবার দুই তিন প্রকার, কি কি, ওয়ান ওপেন কন্ডাক্টর, টু ওপেন কন্ডাক্টর, থ্রি ওপেন কন্ডাক্টর। সেটা এখানে চিত্র মাধ্যমে দেখা দিচ্ছে, ওইভাবে তোমরা নোট করে নিবা, কারণ এখানে তো দেখা সম্ভব না, তাহলে দেখাচ্ছে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে একটি যদি কন্ডাক্টর ওপেন হয়ে যায় তাহলে কি ওয়ান ওপেন। আবার দেখো টু ওপেন মানে কি, তিনটা ফেজ, এটা আর এ হয়তো জায়গা নাই, ওয়াই, এটা আর ওয়াই কি বি, আর ওয়াই বি এর মধ্যে তিনটা লাইন মধ্যে দুইটা লাইন থেকে ওপেন হয়ে গেছে, তাহলে টু ওপেন কন্ডাক্টর। এই যে একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে তিনটা ওপেন হয়ে গেছে, তাহলে এটা কি থ্রি ওপেন কন্ডাক্টর ফল। এভাবে তুলে নেব খাতায় নোট করার সময়। সেম ভাবে কি শান্ট ফল্ট। তো শান্ট ফল্ট কত প্রকার, শান্ট ফল্ট হচ্ছে দুই প্রকার, একটা সিমেট্রিক্যাল ফল্ট এবং আনসিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট কত প্রকার, দুই প্রকার, লাইন টু লাইন ফল্ট এবং লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে। কিভাবে অঙ্কন করবো কিন্তু এখানে দেখাইছিলাম। আচ্ছা, তো সিমেট্রিক্যাল ফল্ট কখন হবে, যখন সিস্টেম ব্যালেন্স থাকবে, যখন হয় সিস্টেম উইল বি কি ব্যালেন্স কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা, এবং সেই অবস্থায় শুধু পজিটিভ সিকোয়েন্স কাউন্ট হবে। আচ্ছা, বি নাম্বারটা কি, শান্ট ফল্ট দুই প্রকার, একটা সিমেট্রিক্যাল, একটা কি আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল দুই প্রকার, তিন প্রকার, কি লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন ফল্ট, ডাবল লাইন টু কি গ্রাউন্ড ফল্ট। তো ফল্ট কাকে বলে এবং কত প্রকার কি কি, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে বলতে পারো। ফল কাকে বলে, কত প্রকার কি কি, এটা নিয়ে আনফেজে না তিন ফেজ হলে একই কারেন্ট প্রবাহিত হবে, যার জন্য এটা হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু আমি বলি, দেখো সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে। সিমেট্রিক্যাল ফল্ট বলে যে আমরা এমনি বুঝতেছি হোয়েন সিস্টেম উইল বি কি ব্যালেন্স, ব্যালেন্স মানে কি সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ যে ফল্টের কারণে প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। আমরা পলিফেজে করছি না যে ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে তিন ফেজের ম্যাগনিটিউড সেম হবে এবং একটি অপরটি থেকে 120 ডিগ্রি ফেজ পার্থক্য থাকবে, ওই কথাটা এর জন্য প্রযোজ্য। সিমেট্রিক্যাল মানে কি ব্যালেন্স, তার মানে যে ফল্টের জন্য তিন ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটাকে কি বলে, ব্যালেন্স ফল্ট, দ্যাট মিন্স সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে। আনসিমেট্রিক্যাল মানে আনব্যালেন্স, পলিফেজে করছি, আনব্যালেন্স মানে কি, যে ফল্টের কারণে সিস্টেম জুড়ে প্রতিটি ফেজে, যে ফল্টের কারণে প্রতিটি ফেজে অসমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তাকে বলে কি আনসিমেট্রিক্যাল ফল্ট, শেষ। আচ্ছা, এখন একটু কথা আছে যে
তোমাদের তোমাদের দেখো আমি শিটে কিছু কথা লিখে দিচ্ছি, একটু পড়ে নিবা, তারপর আমি করে দিচ্ছি। এখানে ফল্ট কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো, এই কথাগুলো সব শিটে কিন্তু আমি তুলে দিচ্ছি, ঠিক আছে? কথাগুলো সব শিটে তুলে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে কি বলেছি, এই যে সিমেট্রিক্যাল ফল্ট, এই যে সিমেট্রিক্যাল ফল্ট, এটা হওয়ার সম্ভাবনা, এই যে সিমেট্রিক্যাল ফল্ট, এটা হওয়ার সম্ভাবনা 5%। সিমেট্রিক্যাল ফল্ট সংঘটন হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 5%, ঠিক আছে? সিমেট্রিক্যাল ফল্ট সম্ভাবনা হচ্ছে 5%। তাহলে আর থাকে কত? আর 95%। তার মানে আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 95%। বই ভেদে একটু আপডাউন হতে পারে, তবে খুব বেশি আপডাউন হবে না। আচ্ছা, আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বলো? 95। এগুলো বইতে তোমাদের শিটে আমি লিখে দিয়েছি বেসিক কথা হিসেবে। সিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা 5%, আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা 5%, 95। এন্ড 95 তোমার কয়টা? তিনটা না? তো তিনটার মধ্যে ভাগ করে দাও। তাহলে তিনটা ভাগ করলে কত কি দিব? যে লাইন টু গ্রাউন্ড ফল্ট এটা হওয়ার সম্ভাবনা তোমার 70%, হ্যাঁ? তারপরে তোমার লাইন টু লাইন ফল্ট এটা হওয়ার সম্ভাবনা তোমার 15%, ঠিক আছে? তারপরে লাইন টু গ্রাউন্ড ফল্ট এটা হওয়ার সম্ভাবনা তোমার 10%। এটা কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? ডেস্কতে একবার আসছিল, ঠিক আছে? আচ্ছা, কোন ফল বেশি? আচ্ছা, আমি সবই পড়বো আজকে, সমস্যা নেই, কোনো কিছু বাদ যাবে না। কোন ফল বেশি হয়, কোন ফল খুব বেশি মারাত্মক, সব পড়বো। আপনাকে তো ভাবে বলে এটা সবাইকে ধরে এবং রিটেনেও আসে, হ্যাঁ? আচ্ছা, তো আমি আবার রিপিট করি, আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা 5%, আনসিমেট্রিক্যাল ফল্ট হওয়ার সম্ভাবনা 95%। যদি এমসিকিউতে বলে দিই, যদি এমসিকিউতে বলে যে কোন ফল্ট হওয়ার সম্ভাবনা কি বেশি, সে অবস্থায় মনে করা আছে সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল, সিরিজ, শান্ট এরকম থাকলে সেটা দিবা কি 95, আনসিমেট্রিক্যাল ফল্ট দিবা। আর যদি অপশন এরকম থাকে লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্ট অথবা ট্রিপল লাইন ফল্ট, এইগুলো যদি অপশন থাকে তখন দিবা লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? আচ্ছা, এখন একটু প্রশ্ন থাকবে অনেকের কাছে যে ভাই আপনি তো এইগুলো দিলেন কিন্তু এটা কিছু বললেন না, এটা কি হবে না? হ্যাঁ, এটা বলা হবে। তাহলে আমরা কেন দিলাম না? কারণ কিছু কিছু বইতে দেখবা সিরিজ ফল্ট, প্রবলেম ফল্ট ইগনোর করেছে। কেন ইগনোর করেছে? কারণ এই যে সিরিজ ফল্ট এটা ওয়ান কাইন্ড অফ আনসিমেট্রিক্যাল ফল্ট, এটা সিরিজ ফল্ট ওয়ান কাইন্ড অফ কি আনসিমেট্রিক্যাল ফল্ট। এজন্য কিছু কিছু বইতে এটা আলাদাভাবে দেখায় না, এটা এর মধ্যে ইনক্লুড। কিভাবে ইনক্লুড হয় আমরা যখন ম্যাথ করবো তখন এমনিতেই চলে আসবে। দেখো একটা সার্কিট, একটা ফেজ ওপেন, তখন সেটাকে আমরা কি আনসিমেট্রিক্যাল ফল্ট বলতেছি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল আমরা এটা প্রুভ করে দেবো, ঠিক আছে? তার মানে কিছু কিছু বইতে ইগনোর করা হয়, তাই পার্সেন্টেজ শুধু শান্ট ফল্টের বেলায় করা হয়। এবার বল, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন হয় না? ওকে, তো আমাদের প্রথমে তাহলে আলোচনার বিষয় কোনটা হবে বলো তো? আমাদের প্রথমে আলোচনার বিষয় হবে হচ্ছে কিন্তু এটাই আর কি, শান্ট ফল্ট। যেহেতু সিরিজ ফল্টটা এই আনসিমেট্রিক্যালের মধ্যে ইনক্লুড, তাহলে ওটা বাদ দাও, তাহলে এখান থেকে শুরু করো। তো আমাদের ফল্ট এখন কত প্রকার দেখতেছি? দুই প্রকার। শান্ট ফল্ট এক প্রকার, কি শান্ট ফল্ট কত প্রকার? দুই প্রকার, সিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল। তাহলে প্রথমে আমরা কোনটা দেখবো? সিমেট্রিক্যাল ফল্ট। প্রথমে আমরা কি দেখবো আজকে? সিমেট্রিক্যাল ফল্ট, ঠিক আছে? সিমেট্রিক্যাল ফল্ট শেষ হয়ে গেলে তারপর আমরা কি যাবো? আনসিমেট্রিক্যাল ফল্টে। সিমেট্রিক্যাল ফল্ট যদি শেষ হয়ে যায় তারপর আমরা যাবো কোথায়? আনসিমেট্রিক্যাল ফল্টে, ঠিক আছে? ওকে, মুছে দিলাম। আচ্ছা, দেখো আমরা সিমেট্রিক্যাল ফল্টে যাওয়ার আগে ওভারঅল ফল্টে আরো কিছু কথা আছে যেগুলো এমসিকিউর জন্য খুবই জরুরি, এগুলো বলে নেই, নাহলে পরে আর মনে থাকবে না। মানে বেসিক কথা যদি একসাথে বলে না দেই পরে তো স্কিপ হয়ে যায়, একবার স্কিপ হয়ে গেলে পরে কিন্তু আর দেখা আসে না। এজন্য আমি অন্যদের মতো পড়াবো না যে একটু বেসিক একটু ম্যাথ, একটু বেসিক একটু ম্যাথ এভাবে বলবো না, একসাথে বলে দেবো যাতে কোনো কিছু মিসিং না থাকে। আচ্ছা, ওকে, দেখো আমরা এখন দেখবো যে কোথায় কত পার্সেন্ট ফল্ট হয়, কোথায় কত পার্সেন্ট ফল্ট হয়। আপডাউন হতে পারে, ঠিক আছে? খুব বেশি আপডাউন হবে না। যেরকম আমরা লাইন টু গ্রাউন্ড ফল্ট দেখি 70%, কিছু বইতে 75 থাকতে পারে, কিছু বইতে 65 থাকতে পারে, আশেপাশেই থাকবে, ঠিক আছে? দেখো কোথায় কত পার্সেন্ট ফল্ট হয় এটা আমরা একটু ছকের আকারে তোমাদের দেখাই দেবো। এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝে যাবা কোথায় কত পার্সেন্ট ফল্ট হয়, ঠিক আছে? এটা ধরো পার্ট, এটা কি পার্সেন্টেজ অফ অকারেন্স। আচ্ছা, পার্সেন্টেজ অফ কি অকারেন্স। আচ্ছা, এখন ডিফারেন্ট পার্টস অফ পাওয়ার সিস্টেম। ধরো প্রথমে আমরা ধরলাম হচ্ছে ট্রান্সমিশন লাইনে এখানে যে ফল্ট হয় সেটা কত পার্সেন্ট? ট্রান্সমিশন লাইনে ফল্ট হওয়ার সম্ভাবনা তোমার 50%। তার মানে মোস্ট ফল্ট পার্ট, হ্যাঁ, এটাকে মোস্ট ফল্ট পার্ট কাকে বলা হয়? ট্রান্সমিশন লাইনকে। মোস্ট ফল্ট পার্ট কাকে বলা হয়? ট্রান্সমিশন লাইনকে। ট্রান্সমিশন লাইনে ফল্ট হওয়ার সম্ভাবনা 50%, ঠিক আছে? আচ্ছা, দুই নম্বরটা কি? সিটি অথবা পিটি। তো সিটি ফল্ট হওয়ার সম্ভাবনা তোমার 12%, ঠিক আছে? তারপরে তিন নম্বর কি? রিলেতে ফল্ট হওয়ার সম্ভাবনা এখানেও 12% আপডাউন হতে পারে, আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এরকম। 4 নম্বর কি? ট্রান্সফরমার ফল্ট হওয়ার সম্ভাবনা তোমার 10%। 5 নম্বর আমি লিখছি হচ্ছে কেবল। আচ্ছা, যে কেবল ব্যবহার করি সেখানে তো ফল্ট খুবই কম হয়, কত পার্সেন্ট? 8%। আচ্ছা, 6 নম্বর কেবল ফল্ট নিয়ে তোমরা আলোচনা আগে করেছি। 6 নম্বর হচ্ছে জেনারেটর। জেনারেটর কি বলবো? মোস্ট স্টেবল পার্ট, কারণ এখানে ফল্ট হয় না বললেই চলে। মোস্ট স্টেবল পার্ট, জেনারেটরটা কি? মোস্ট স্টেবল পার্ট, ঠিক আছে? কারণ জেনারেটর ট্রান্সফরমার মোস্ট স্টেবল পার্টই হবে, হ্যাঁ? তো জেনারেটর মোস্ট স্টেবল পার্ট, জেনারেটর দাম অনেক বেশি, তার মানে এখানে ফল্ট হতে যাবে না। মানে এখানে যদি ফল্ট হয় তাহলে এটা যে দাম অনেক আমাদের কি ক্ষতি হয়ে যাবে, মানে অনেক বেশি ব্যয় হয়ে যাবে। এই জন্য এখানে সবথেকে বেশি প্রোটেকশন ব্যবহার করা হয়। এখানে সবথেকে বেশি মানে এই ট্রান্সফরমার এবং জেনারেটর অনেক বেশি প্রোটেকশন করা হয় যাতে এটা কোনোভাবেই ফল্ট না হয়। ফল্ট হলে তো কি হয় আমরা কিন্তু প্রোটেকশন করেছি। জেনারেটর ফল্ট মানে কি? অল্টারনেটরকে ফল্টের হাত থেকে রক্ষা পেতে আমরা কি করেছিলাম? প্রোটেকশন ব্যবহার করেছিলাম, ঠিক আছে না? তো কি প্রোটেকশন ব্যবহার করেছিলাম সেটা কিন্তু আমরা প্রোটেকশন দেখেছি, ঠিক আছে? তো এইটাকে আর এটাকে আমরা প্রোটেক্ট করেছি। তাহলে জেনারেটর বা অল্টারনেটর এবং ট্রান্সফরমার প্রোটেকশন করেছি তার মাধ্যমে সিটির মাধ্যমে, মানে ওয়াইন্ডিংকে প্রোটেক্ট করেছি যাতে কোনো ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে শর্ট সার্কিট কারেন্ট প্রভাবিত হতে না পারে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে মোস্ট স্টেবল পার্ট। কেন? কারণ এখানে খুব বেশি পরিমাণ প্রোটেকশন ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? দামটা তো বেশি, তাহলে বেশি প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? এটা হলো আমাদের কি কোথায় কত পার্সেন্ট ফল্ট হয়। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন নাই না? ঠিক আছে, এখন আমরা দেখব যে টাইপ অফ ফল্ট, এর সিভিয়ারিটি কি এবং অকারেন্স, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন ফল্ট আছে, সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এইগুলো আবার কত পার্সেন্ট, মানে এইগুলোর মধ্যে আবার কে কতটুকু হতে পারে সেটা নিয়ে আমরা এখন একটু দেখব, ঠিক আছে? এগুলো আলাদা করে দেখছি, একত্রে দেখবে একটু। দেখো আমি বলে দিই, এটা করবো না, বলে দিই। সবথেকে বেশি ফল্ট হবে তোমার, এটা আমরা দেখছি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সবথেকে বেশি ফল্ট হবে কি? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। তারপর দেখছি কি? লাইন টু লাইন ফল্ট। তারপর দেখছি কি? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সবথেকে বেশি কোন ফল্ট হবে বলো? আমরা দেখেছি, এটা চার্ট করবো না। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তারপরে ফল্টের সম্ভাবনা থাকে কোথায়? লাইন টু লাইন ফল্ট, তারপরে কি? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, তারপরে কি? ট্রিপল লাইন ফল্ট, তাই না? মানে তিন ফেজ ফল্ট। তো এগুলো তো অকারেন্সের দিয়ে দেখলাম, ঠিক আছে? কি পার্সেন্টেজ অফ অকারেন্স। আর সবথেকে বেশি কোনটা হবে তাহলে? সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? এখন সিভিয়ারিটি, ঠিক আছে? মানে সবথেকে এক মিনিট,
আচ্ছা, তো আমরা দেখলাম কোথায় কত ধরনের ফল্ট হয় এবং বিভিন্ন ফল্ট আছে, এগুলো কত পার্সেন্ট হতে পারে এগুলো দেখলাম। এখন দেখবো তোমার সিভিয়ারিটি। ঠিক আছে, সিভিয়ারিটি কি প্রখরতা, কোন ফল্টের প্রখরতা সবথেকে বেশি, কোন ফল্টের প্রখরতা সবথেকে বেশি বা কোন ফল্ট আমাদের জন্য খুব বেশি ক্ষতিকর, কোন ফল্টের প্রখরতা সবথেকে বেশি, এটা বলে সিভিয়ারিটি। ঠিক আছে, SEVRITY সিভিয়ারিটি। আচ্ছা, তাহলে প্রখরতা এর বাংলা হচ্ছে কি প্রখরতা, তাহলে কোন ফল্টের প্রখরতা বেশি, সবথেকে হাইস্ট মানে বেশি প্রখরতা হচ্ছে তোমার ট্রিপল লাইন ফল্ট। লাইন টু কি লাইন ফল্ট, তো তার মানে হাইস্ট সিভিয়ারিটি কি লাইন টু লাইন ফল্ট, আর লোয়েস্ট সিভিয়ারিটি হচ্ছে এটা কি হাইস্ট সিভিয়ারিটি। ঠিক আছে, আর লোয়েস্ট কি লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই দুইটা পড়লে হবে। লোয়েস্ট কি লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, তাহলে সবথেকে বেশি ফল্টের প্রখরতা থাকবে কার, সবথেকে বেশি ফল্টের প্রখরতা থাকবে হচ্ছে লাইন টু লাইন ফল্টের, আর কম প্রখরতা থাকবে কার, লাইন টু গ্রাউন্ড ফল্টের। শেষ তোমাদের এগুলো কথাবার্তা মুছে দিলাম। তাহলে এই মিউট করো, প্রশ্ন থাকলে করবা, আদারওয়াইজ এগুলো করো না। তাহলে আমাদের MCQ অনেকগুলো শেষ হয়ে গেল, এখন আমরা আসি সিমেট্রিক্যাল ফল্টে। এখন আসবো কি আমরা সিমেট্রিক্যাল ফল্টে, আজকে অন্তত এক দুটো ম্যাথ করাবো। আচ্ছা, সিমেট্রিক্যাল ফল্ট কাকে বলে বলেছি, যে সিস্টেমে যে ফল্টের কারণে সিস্টেমের প্রতিটি বা সার্কিটের প্রতিটি ফেজে সমপরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তাকে কি বলে সিমেট্রিক্যাল ফল্ট। আচ্ছা, ওকে, এখন এই যে ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট বলো আনসিমেট্রিক্যাল ফল্ট বলো, এই যে ফল্ট, এই ফল্টের কারেন্ট নির্ণয় পদ্ধতি তিনটা, এটা আমরা তোমাদের পাওয়ার সিস্টেমের প্রথম ক্লাসে বলেছি, আবার বলেছি। ফল্টের কারেন্ট নির্ণয় বা ফল্টের ইম্পিডেন্স নির্ণয়, ধরো ফল্টের ইম্পিডেন্স নির্ণয় বা কারেন্ট নির্ণয় বা পাওয়ার নির্ণয় যেটা বলো না কেন, এই যে ফল্টের কারেন্ট নির্ণয়, ধরো ফল্টের ইম্পিডেন্স বা কারেন্ট নির্ণয় পদ্ধতি হচ্ছে তিনটা, একটা হচ্ছে পার ইউনিট পদ্ধতি, আর শতকরা পদ্ধতি, আর একটা ওহমিক পদ্ধতি। পার ইউনিট, শতকরা, ওহমিক। পার ইউনিট, শতকরা কি ওহমিক পদ্ধতি, তিনটা পদ্ধতি। ওহমিক পদ্ধতি কি, এটা এই যে সার্কিটে I = V/Z, যেটার একক কি ওহম, সেটা ওহমিক পদ্ধতি। যেটার একক যদি পার ইউনিট নাও সেটা কি পার ইউনিট পদ্ধতি। যেটার এককটা যদি তুমি নাও শতকরা, তাহলে সেটা কি হবে শতকরা পদ্ধতি। মানে শতকরা পদ্ধতি করলে সেটা শতকরা, আর যদি এলিমেন্টগুলা পার্সেন্টেজ নাও তাহলে পার্সেন্টেজ, যদি এলিমেন্টগুলা পার ইউনিট নাও তাহলে পার ইউনিট, যদি এলিমেন্টগুলা ওহমিক নাও মানে অ্যাকচুয়াল ভ্যালু নাও তাহলে অ্যাকচুয়াল ভ্যালু মানে ওহমিক ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, দেখো আমরা তো ওহমিক ভ্যালু সম্বন্ধে আমাদের জানাই আছে। তো আমরা এখন দেখব হচ্ছে পার্সেন্টেজ বা পার ইউনিট মেথড। কি দেখবো আমরা, পার্সেন্টেজ বা পার ইউনিট মেথড। তো পার্সেন্টেজ বা পার ইউনিট মেথডে হিসাব করা ওহমিক মেথডের থেকে অনেক সহজ। পার্সেন্টেজ বা পার ইউনিট মেথডে সার্কিট হিসাব করা ওহমিক মেথড থেকে অনেক সহজ। তো অনেক সহজ কিভাবে, এটা আমরা এখন একটু দেখবো, দেখে তারপরে ওখানে আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো তোমাদের দেখিয়েছিলাম, তবু আবার দেখাবো এখানে। তো প্রথমে আমরা ভোল্টেজ উৎপাদন করি, ধর একটা ট্রান্সমিশন লাইনে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নেব। ঠিক আছে, এটা কত 11 কেভি, 11 কেভি দিয়ে আমরা একটা বাসবার দিয়ে দিই, তাই না? ধর এটা বাসবার 1। আচ্ছা, দুইটা নেই এখানে, তাহলে সুবিধা হবে। দেখতে এটা লালগুলা কি বাসবার, এটা কি বাসবার 1। আচ্ছা, তো বাসবার দিলাম, বাসবার উপর কোথায় দেবো, একটি স্টেপ আপ ট্রান্সফর্মার, যাকে বলে ইউনিট ট্রান্সফর্মার, যাকে বলে কি ইউনিট ট্রান্সফর্মার, এটা আমরা আগে দেখেছি কিভাবে কি বলে। আচ্ছা, তারপরে এই যে স্টেপ আপ ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মার আমরা আরেকটা বাসবার দেবো। ঠিক আছে, এই বাসবার থেকে লাইনটা কোথায় চলে যাবে, ট্রান্সমিশন লাইনে চলে যাবে। লাইনটা কোথায় যাবে, ট্রান্সমিশন। আচ্ছা, ট্রান্সমিশন হয়ে যাওয়ার পরে এখানে কি আরেকটা বাসবার দিয়ে দিবে, তার মানে এই বাসবার এবং এই বাসবার এদের মাঝখানে কি ট্রান্সমিশন লাইন, এদের মাঝখানে হচ্ছে ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে 2, এটা হচ্ছে কি 3 বাসবার। ওকে, ট্রান্সমিশন লাইনের পরে আমরা কি করেছিলাম মনে আছে, পাওয়ার সিস্টেমের বেসিক সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সেখানে দেখলাম স্টেপ ডাউন, বেসিক সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেটা, সেখানে আমরা দেখলাম সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দুটো, একটা বেসিক, একটা কি ডিটেইলস, আমরা দুটোই দেখেছি। এটা কি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফর্মার এখানে একটা বাসবার দিয়ে দিবে। আচ্ছা, বাসবার কি 4। ওকে, তারপর কি করবে, এই যে লোড দিবে। ঠিক আছে, ধরো এই যে লোড, এটা হচ্ছে বেসিক সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো পাওয়ার সিস্টেমে আমরা কি দেখলাম, বেসিক সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলতে পারি। ফিগারটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওকে, এখন এই যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এখান থেকে যদি আমাদের ম্যাপ করতে বলে তাহলে আমরা কি সার্কিট করতে পারবো, অর্থাৎ এই লাইন ডায়াগ্রাম করতে পারবো? অবশ্যই পারবো না। তাহলে কি করতে হবে, এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করতে হবে। তো কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করবো, দেখো। আচ্ছা, প্রথমে একটা জেনারেটর, এখন যেহেতু এখানে একটা জেনারেটর কি আছে, ইম্পিডেন্স আছে বা রিঅ্যাকট্যান্স যেটা বলো না কেন, জেনারেটর রিঅ্যাকট্যান্স দিলাম, ধরো এটা XC জেনারেটর। তারপর কি আছে, ট্রান্সফর্মার কি, আমরা তো ট্রান্সফর্মার করেছি না, সবাই ট্রান্সফর্মার করেছি, তো ট্রান্সফর্মার করাই তারপর দেখে আসছে। যেহেতু ট্রান্সফর্মার কি ইম্পিডেন্স আছে, ট্রান্সফর্মার কি আছে, ইম্পিডেন্স আছে বা রিঅ্যাকট্যান্স যেটা বলো না কেন, তখন এই ইম্পিডেন্সটা কি প্রাইমারি থাকে, সেকেন্ডারি থাকে। যেহেতু প্রাইমারি ওয়াইন্ডিং আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, তাহলে আমরা বলতে পারি ট্রান্সফর্মার ইম্পিডেন্স উভয় সাইডে আছে। আমরা যেকোনো একটা রেফার করছি না, যেকোনো একটা সাইডে রেফার টু প্রাইমারি বা রেফার টু কি সেকেন্ডারি, আমরা এটা বললাম রেফার টু প্রাইমারি। ট্রান্সফর্মার কি রিঅ্যাকট্যান্স বলো বা যেটাই বলো না কেন, এই যে XT রেফার টু কি প্রাইমারি। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সফর্মার প্রতীক দিতে হবে, এখন এই যে প্রতীক দিলাম। ঠিক আছে, ওকে, তারপরে এই যে ট্রান্সফর্মার স্টেপ আপ, যেহেতু দেখো যেহেতু আমরা ট্রান্সফরমারের টোটাল ইম্পিডেন্স বা টোটাল রিঅ্যাকট্যান্স প্রাইমারিতে করেছি, তাহলে সেকেন্ডারিতে রিঅ্যাকট্যান্স দেখানোর প্রয়োজন নাই। কিন্তু সেকেন্ডারিতে কি আছে, ট্রান্সমিশন লাইন আছে। সেকেন্ডারিতে এক মিনিট, তো সেকেন্ডারি কি আছে বলো, সেকেন্ডারিতে ট্রান্সমিশন লাইন আছে। যেহেতু ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স হচ্ছে না, তাহলে কার রিঅ্যাকট্যান্স হবে, ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স আছে, ইম্পিডেন্স রেজিস্ট্যান্স আছে, ধরলাম রিঅ্যাকট্যান্স আছে, তো সমস্যা নেই রিঅ্যাকট্যান্স। আচ্ছা, ট্রান্সমিশন লাইন রিঅ্যাকট্যান্স, তারপর আবার কি ট্রান্সফরমার, যেহেতু স্টেপ আপ, তাহলে কয়েল এক সাইড বেশি দিব, এক সাইড কম দিব, এগুলো তেমন একটা ভেরি করে না, তবু আর কি কয়েল এক সাইড বেশি, এক সাইড কম। আচ্ছা, এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার কি আছে, রিঅ্যাকট্যান্স আছে মানে ইম্পিডেন্স আছে, এটাকে আমরা রেফার হিসেবে কাউন্ট করব। তো তুমি এই ট্রান্সফরমারের টোটাল যে রিঅ্যাকট্যান্স, এটা প্রাইমারি মানে এই সাইডে রেফার করতে পারো, এই সাইডে রেফার করতে পারো, এটা কোনো যায় আসে না, তাই না? আমরা তো দেখছি ট্রান্সফরমারে, তো ধরলাম এই সাইডে রেফার করলাম ট্রান্সফরমার। এটা কি ট্রান্সফরমার, T1 বলো বা T01 বলো, যেহেতু প্রাইমারি সাপেক্ষে, এটা কি বলো T02, তাহলে কি সেকেন্ডারি সাপেক্ষে, মানে ইকুইভ্যালেন্ট না, 02 বলতে ইকুইভ্যালেন্ট বুঝি। তাহলে এখানে কি আছে, ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স দিছি, তারপর কি আছে, লোড আছে, তাহলে লোডের রিঅ্যাকট্যান্স দিয়ে দাও। এই যে লোডের রিঅ্যাকট্যান্স মানে কি XL, তাহলে এখানে এখন দেখো, এখানে আমাদের ঝামেলাটা কি হচ্ছে দেখো তো, এখানে যদি তুমি সার্কিট সমাধান করতে যাও, তাহলে লুপ কয়টা নেওয়া লাগতেছে, একটা লুপ নাম্বার, দুইটা, লুপ নাম্বার তিনটা।
তার মানে তুমি যদি এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকে সমাধান করতে চাও তাহলে কয়বার তোমাকে কাজ করতে হবে? 3বার। এই লুপের জন্য একবার, এই লুপের জন্য একবার, এই লুপের জন্য একবার, মোট 3বার তোমাকে হিসাব করে বের করতে হবে কোথায় কত কারেন্ট আছে, কোথায় কি কত কারেন্ট আছে। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা পার ইউনিটের মাধ্যমে হিসাব করি, এটাকে যদি আমরা কিসের মাধ্যমে হিসাব করি? পার ইউনিটের মাধ্যমে হিসাব করি, তাহলে কিন্তু একটা লুপে হয়ে যাবে এবং মানগুলো ছোট ছোট হবে। মানগুলো ছোট ছোট হওয়ার কারণে আমাদের হিসাবটাও কি হবে? সহজ হবে। ঠিক আছে, তাহলে কিভাবে একটা হয় দেখো, আমি এখানে একটা কথা বলে নেবো, প্রমাণটা আমরা সূত্রের সময় দিব। কি কথা বলবো? কথা হচ্ছে এই যে ট্রান্সফরমারের প্রাইমারি সমতুল্য যে রিঅ্যাকট্যান্স, এই রিঅ্যাকট্যান্স এটা যদি সেকেন্ডারিতে নেই তাহলে কিন্তু মান সমান হয় না। তাহলে মান সমান হয় কেন? কারণ আমরা জানি রেশিও মানে কি, রেশিও স্কয়ার বলো সমস্যা নাই, রেশিও স্কয়ার মানে কি যে প্রাইমারি সমতুল্য ইম্পিডেন্স ডিভাইডেড বাই সেকেন্ডারি সমতুল্য ইম্পিডেন্স। তাহলে যদি প্রাইমারিকে সেকেন্ডারিতে নিয়ে যেতে চাও অথবা সেকেন্ডারিকে যদি প্রাইমারিতে নিয়ে আসতে চাও তাহলে কি আনতে হবে? প্রাইমারিকে সেকেন্ডারিতে আনতে হলে কি এই যে রেশিও দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতেইছি যে প্রাইমারি বাধা এবং সেকেন্ডারি বাধা সমান না, প্রাইমারি বাধা সেকেন্ডারি বাধা কি সমান না, এবং একইভাবে প্রাইমারি কারেন্ট সেকেন্ডারি কারেন্ট সমান না, একইভাবে প্রাইমারি ভোল্টেজ সেকেন্ডারি ভোল্টেজ কি সমান না, তাই না? আচ্ছা, যদি আমরা এই যে রিঅ্যাকট্যান্স এগুলো তো ওহমিকে, এগুলো কিসে? ওহমিকে আছে, ওহমিকে আছে, এগুলো কিসে? ওহমিকে আছে। আর এই রিঅ্যাকট্যান্সগুলোকে যদি আমরা ওহমিকে কল্পনা না করি বা ওহমিকে হিসাব না করে, আর দুইটা ভাবে আছে না, মোট এই যে ফল্ট নির্ণয় পদ্ধতি কয়টা? 3টা, ওহমিক, পার ইউনিট, ফল্ট না কি সার্কিট নির্ণয় পদ্ধতি বলো, সার্কিট নির্ণয় পদ্ধতি কয়টা? 3টা, ওহমিক, পার ইউনিট এবং কি শতকরা, ওহমিক, পার ইউনিট এবং কি শতকরা, মোট 3টা পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন ওহমিকে যদি হিসাব না করে যদি পার ইউনিট হিসাব করি তাহলে বিষয়টা কেমন হয় দেখো। পার ইউনিটে এই যে আমাদের ওহমিকে প্রাইমারি এবং সেকেন্ডারি ইম্পিডেন্স কিন্তু সমান না, বাট যদি পার ইউনিটে করি তাহলে প্রাইমারি ইম্পিডেন্স যা সেকেন্ডারি রেফারেন্স ইম্পিডেন্স কি তাই, প্রাইমারি রেফারেন্স যা সেকেন্ডারি রেফারেন্স ইম্পিডেন্স কি একই মান। তাহলে প্রাইমারি যদি 2 পার ইউনিট হয় সেকেন্ডারি তো কি 2 পার ইউনিট হবে। প্রাইমারিতে যে মান 10 পার ইউনিট সেকেন্ডারিতেও সেই মান যদি কনভার্ট করো 10 পার ইউনিট থাকবে। কত পয়েন্ট হবে? 10 পার ইউনিট হবে, মানে একই মান হবে। এই একইটা কিভাবে হচ্ছে এটা আমরা পরবর্তী দেখব, মানে এই লেকচারে পরে লিখছি না, পার ইউনিটের সূত্র যখন আলোচনা করব তখন প্রমাণ করে দেব। তাহলে যেহেতু এই মানটা এখানেও যায়, এই মানটা এখানেও তাই, তাহলে এই যে আমাদের ট্রান্সফরমার ওয়াইন্ডিং দেখাচ্ছি, ওয়াইন্ডিং দেখানোর প্রয়োজন আছে? অবশ্যই নাই। কেন? কারণ এই ওয়াইন্ডিং আমরা প্রাইমারি এবং সেকেন্ডারিতে কি করতেছি? আলাদা করে দিচ্ছি, তাই না? যেটা প্রাইমারি কি সেকেন্ডারি, যদি ইলেকট্রিক্যাল সংযোগ নাই, ইলেকট্রিক্যাল সংযোগ নাই, তাহলে আমরা জানি প্রাইমারি এবং সেকেন্ডারি মানটা কি ভিন্ন হয়, কি হয়? ভিন্ন হয়। এখন যদি বলি প্রাইমারি এবং সেকেন্ডারি সংযোগ ভিন্ন না, মানে অভিন্ন, তাহলে এই দুটো আমরা এক করতে পারি, মানে বলতে পারি এটাই প্রাইমারি এটাই সেকেন্ডারি, যেটা প্রাইমারি সেটাই যেমন সেকেন্ডারি হয়, তাহলে এই ওয়াইন্ডিং দেখানোর আমাদের কোনো প্রয়োজন নাই। তাহলে এখন নতুন করে কিভাবে অঙ্কন করব দেখো, এক্স জি এটা বলো পার ইউনিট, তারপরে এই যে এক্স টি কি 1 মানে ট্রান্সফরমার 1 এটা বলো কি পার ইউনিট। যেহেতু প্রাইমারি সেকেন্ডারি সমান তাহলে এখন 1 টু দিলাম না, 1 মানে রেফার টু প্রাইমারি, 2 মানে রেফার টু সেকেন্ডারি। তারপরে কি ট্রান্সফরমার দেখো এক্স টি এল ট্রান্সমিশন লাইন এককটা কি হবে? পার ইউনিট। সেম ভাবে দ্বিতীয় ট্রান্সফরমার এক্স টি টু এককটা কি হবে? পার ইউনিট। সেম ভাবে লোডের যে সেটা কি হবে? এক্স এল পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স বললাম। ঠিক আছে, এই যে দেখো কি হয়ে গেল, একটা সার্কিটে কি হয়ে গেল? কনভার্ট হয়ে গেল। সার্কিট করেছিল 3টা, লুপ করেছিল 3টা, এখন লুপ কয়টা? একটা। এখন আমরা অনায়াসে এটা ধরো ইজি। ঠিক আছে, এখন আমরা অনায়াসে কনভার্ট করতে পারি যে ইজি মানে কি, আইজি মানে কি, ইজি বাই টোটাল ইম্পিডেন্স, ইজি বাই কি টোটাল ইম্পিডেন্স। কিন্তু এই অবস্থায় কিন্তু এত সহজে বের করতে পারবো না, এখানে যদি এক লাইন করতে পারতেছি, এই সার্কিটটা যদি এমন থাকতো মানে ওহমিকে থাকতো তাহলে এক লাইন করতে পারতাম না, মিনিমাম 3টা ইকুয়েশন লাগতো। কয়টা ইকুয়েশন? 3টা ইকুয়েশন। তাহলে দেখো 3টা করা ভালো নাকি একটা করা ভালো? অবশ্যই একটা করা ভালো। তার মানে পার ইউনিটে করলে আমাদের ঝামেলা অনেক কম হয়। এই জন্য আমরা এই ফল্টের বেলায় ম্যাথগুলো পার ইউনিটে করবো। হ্যাঁ, আমি কিছু তোমাদের ওহমিক ভ্যালু দিয়ে করাই দেবো, সমস্যা নাই। তো পার ইউনিট নরমাল সাইকেল করা যায়, ফল্টও করা যায়, সমস্যা নাই। বলো তার কোনো প্রশ্ন আছে কিনা? যতটুকু বললাম। ইসমাইল শুনতে পাচ্ছ? সবাই 100% ক্লিয়ার তো? মানে 100% তো মনে হয়, কিন্তু আসলে মানে সবাই ক্লিয়ার কিনা আর কি? আচ্ছা, ওকে। তাহলে পার ইউনিটের উদ্দেশ্যটা আমরা কিন্তু বুঝে ফেলছি। ঠিক আছে, তাহলে এখন তুমি নরমাল সার্কিট যদি পার ইউনিট করো তাতে কোনো অসুবিধা নেই। নরমাল সার্কিট যেখানে সার্কিট বুঝতে কষ্ট হচ্ছে বা অনেক বড় ম্যাথ হচ্ছে সেটা যদি পার ইউনিট করবা। পার ইউনিটে শুধু ফল্টের জন্য নির্ধারিত ব্যাপারটা কিন্তু এমন না, পার ইউনিটে শুধু ফল্টের জন্য নির্ধারিত ব্যাপারটা এমন না। ঠিক আছে, পার ইউনিট ফল্টের জন্য পার মানে যেখানে আমরা ওহমিক ব্যবহার করছি সেখানে পার ইউনিট ব্যবহার করতে পারি। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফল্টের জায়গায় ব্যবহার করতে অনেকে ভাবে যে হয়তো পার ইউনিট শুধু ফল্টের জন্য, আসলে পার ইউনিট ফল্টের জন্য আমরা ট্রান্সফরমারকেও পার ইউনিটের মাধ্যমে করবো। ঠিক আছে, মানে ট্রান্সফরমার অর্ধেক করেছে, অর্ধেক বাকি আছে, কেন? কারণ যে পার ইউনিট আছে ট্রান্সফরমারে, ওখানে আমরা করবো তো ফল্ট না, নরমালি আছে, সেজন্য ওখানে কিছু বাদ রেখেছিলাম। তাহলে মুছে দিলাম। তাহলে বুঝলাম যে পার ইউনিট করলে আমাদের কি সুবিধা। কি সুবিধা দেখো, প্রথম সুবিধা যে অনেকগুলো লুপ থেকে একটা লুপে কনভার্ট হয়, প্রথম নাম্বার সুবিধা। ঠিক আছে, অনেকগুলো লুপ থেকে কি একটা লুপে